কিছু ওষুধ ডোজে আর কিছু ওষুধ বুঝে সিরিজের তৃতীয় টপিক হাঁটু। এই আর্টিকেল কাজে আসবে বাচ্চা থেকে বুড়ো সবার। কিছু ওষুধ ডোজে আর কিছু ওষুধ বুঝে খেতে হয়, নইলেই ট্রিটমেন্ট ফেল। ইংল্যান্ড থেকে দেশে ফিরেছি তাও অনেক বছরই হয়ে গেল, যেটা প্রতিদিন বুঝতে পারছি মানুষ আটকাচ্ছেন বেসিকে। ডায়াবেটিস, পটির সমস্যা আর হাঁটুর ব্যথায় দেহের অন্যান্য সমস্ত চিকিৎসা হয়ে যাচ্ছে ফেল। যেদিন পেশেন্ট বুঝতে পারেন সেদিন অনেক দেরি হয়ে গেছে। কিছু ওষুধ ডোজে আর কিছু ওষুধ বুঝে সিরিজের তৃতীয় টপিক হাঁটু। এই নিয়ে আমরা সম্পূর্ণ একটা আলাদা আর্টিকেল লিখেছি যে হাঁটুতে কিভাবে শরীরের প্রায় প্রত্যেক কটা অসুখের চিকিৎসা একদিন আটকে যায়। সেই আর্টিকেলটা বোধহয় ইউটিউবে প্রকাশিত হবে না, সেটা আমাদের বইয়ের একটা চ্যাপ্টার হিসাবে প্রকাশিত হবে। সামনেই একটা বই লেখার কাজ চলছে। যাই হোক, আমরা মহিলাদের ক্যান্সার টিউমারের ডাক্তার হলেও দেখতে পারি বেশিরভাগ মহিলারই হাঁটুতে আটকে যাচ্ছে তাদের চিকিৎসা। ক্যান্সারে নয়, হাঁটুতে। ক্যান্সার ছাড়াও প্রায় সব অসুখেই এমনটাই হয়। বিশ্বমানের ট্রিটমেন্ট, ঝাঁ চকচকে হাসপাতাল আর ডাক্তারের পকেটে বাক্স ভর্তি ডিগ্রি কিছুই কাজে আসবে না তখন। ব্যাপারটা কি বুঝতে হলে সেই একই মূল মন্ত্র, কিছু ওষুধ ডোজে আর কিছু বুঝে। এক্ষেত্রে যদিও মুখে খাওয়া ওষুধের কথা আমি বলছি না, চিকিৎসার কথাই বলছি। অনেকেই হাঁটু ব্যথা হয়েছে বলে যাচ্ছি যাব করে ডাক্তারের কাছে না দেখিয়ে বাড়িতেই নানা রকম টোটকা, মালিশ ইত্যাদি শুরু করেন। সে করুন, তাতে অসুবিধা নেই, কিন্তু যেটা বোঝা প্রয়োজন, এই হাঁটু ব্যথার কারণে যদি আপনি একদিনও বাড়ি থেকে বেরিয়ে বাইরে হাঁটা বন্ধ করে দেন, সেই দিন আপনার খানিকটা শরীর স্বাস্থ্য অল্প অল্প করে ভাঙতে শুরু করবে। অল্প বয়সে ব্যাপারটা খুব বুঝতে পারবেন না, তার কারণ অল্প বয়সে চাকরি, এডুকেশন বা বাজার করার কারণে বেরোতেই হয়। কিন্তু বিপদটা আসে তাদের যারা রিটায়ার্ড হয়ে একটু স্বস্তির নিঃশ্বাস ফেলছেন, তারা হাঁটু ব্যথাকে তেমন আমলই দেন না। তাই অর্থোপেডিক ডাক্তারের কাছে গিয়ে চিকিৎসা না করে বাড়িতে বসে হাঁটুকে আরাম দিয়ে করতে থাকেন হাঁটুর চিকিৎসা। আজকে হাঁটু ব্যথা সহ্য করে যদি আপনি মনের জোরে 20 পা হাঁটতে পারেন, তাহলে আগামীকাল অন্তত 21 পা হাঁটতে পারবেন। কিন্তু আজ হাঁটু ব্যথায় হাঁটুকে বিশ্রাম দেওয়ার কারণে যদি আপনি না হাঁটেন, তাহলে অতি অবশ্যই কালকে পরশু আপনি 18 পাই হাঁটবেন। আস্তে আস্তে হাঁটার ক্ষমতা চলে যাবে, ওজন বাড়তে শুরু করবে। ক্ষেত্রে একটা ভয়ঙ্কর ফাঁদ, আমি তো ঘরেই হাঁটি, এই ঘরেই হাঁটি ফাঁদে আটকে যান অনেকেই। ভগবান বা ইভলিউশন মানুষকে হাঁটতে শিখিয়েছে ঘরের বাইরে সংগ্রাম করার জন্য। শুধু ঘরে হেঁটে স্বাস্থ্য হারিয়ে যায় প্রত্যেক ঘন্টায়, প্রত্যেক মিনিটে। ঘরেই হাঁটি ফাঁদের আরো 2 ভাই আছেন, সিঁড়িতে হাঁটি আর ছাদে হাঁটি ফাঁদ। একসাথে স্বাস্থ্য হারিয়ে যাবে না, কিন্তু এত ধীরে ধীরে ভাঙবে তা আপনি বুঝতেই পারবেন না। যারা ভালোভাবে হাঁটতে পারেন না, তাদের জটিল সমস্যা হলে সঠিক চিকিৎসার রাস্তা বন্ধ হয়ে যায়। নির্মম সত্য, যদিও কোনো হাসপাতাল বা ডাক্তার স্বীকার করবেন না চট করে। তাই হাঁটুর চিকিৎসা কোনোদিনও ফেলে রাখবেন না। অর্থোপেডিক ডাক্তারের কাছে পরামর্শ করে হাঁটুর সঠিক চিকিৎসা করান, খুব প্রাথমিক অবস্থাতেই। মুখের কোনো ওষুধ খেয়ে হাঁটু ব্যথার সাময়িক চিকিৎসা সম্ভব হলেও দীর্ঘমেয়াদী সফল চিকিৎসা প্রায় অসম্ভব। তার মানে এই নয় যে সবসময় আপনাকে সার্জারি করতে হবে, কিন্তু সেই একই কথা, চিকিৎসাটা করতে হবে নিজে বুঝে। চিকিৎসা কে করবেন? ডাক্তার। কিন্তু ব্যাপারটা বুঝে কে ডাক্তারের কাছে পৌঁছে বলবেন, সে আপনি। প্রায়শই অর্থোপেডিক ডাক্তারের কাছে ফলো আপ করে হাঁটুকে রাখতে হবে তাজা। আর হাঁটু ব্যথা প্রথম শুরু হওয়ার যতদিন দেরি করে আপনি চিকিৎসা করাতে যাবেন, তত বেশি চিকিৎসা ব্যর্থ হওয়ার সম্ভাবনা। শুরুতেই ধরা পড়লে চট করে ডায়াগনোসিস হয়, চট করে তখন ট্রিটমেন্ট করা সম্ভব। আর হ্যাঁ, মনে রাখবেন, এক্স-রে সস্তা, সবসময় হয়, তাড়াতাড়ি হয়, পাড়ার মোড়ের ল্যাবে হয়। কিন্তু হাড়ের ব্যথার জন্য সব থেকে প্রয়োজনীয় এমআরআই। এতে খরচ বেশি হলেও ডায়াগনোসিস সঠিক হয়। আপনি নিজে ডাক্তারকে স্বতঃপ্রবৃত্ত হয়ে বলুন আপনার এমআরআই করার প্রয়োজন আছে কিনা। আমি যদিও হাঁটুর ডাক্তার বা অর্থোপেডিক ডক্টর মোটেই নই, কিন্তু যেহেতু আমাদের পেশেন্টরা প্রায়শই হাঁটুর সমস্যায় চিকিৎসা সম্পূর্ণ করতে পারেন না, তাই পেশেন্টদের দুর্দশা দেখে আজ এই আর্টিকেল লিখতে বাধ্য হলাম। তাতে ডায়াগনোসিস হবে তাড়াতাড়ি, আর অন্ধকারে ঢিল ছুঁড়ে ট্রিটমেন্ট করানো বন্ধ হবে। আশা করি বোঝাতে পারলাম কেন কিছু ওষুধ ডোজে আর কিছু ওষুধ বুঝে খেতে হয়। দিনের বেলায় আমার কাজ মুখোশ আর নীল রঙের গাউন পরে পেশেন্টদের শরীর থেকে দুষ্ট টিউমার বার করে পেশেন্টকে অসুখ থেকে রেহাই দেওয়া। হ্যাঁ, ঠিক ধরেছেন, যার নাম সার্জারি। কিন্তু তাহলে আমি কেন আমার স্পেশালাইজেশনের বাইরে গিয়ে মুখে খাওয়া ওষুধের কিছু ডোজে আর কিছু বুঝে এমনটা কথা বলছি, মানে বলতে বাধ্য হচ্ছি? পেশেন্টের দুর্দশার কথা দেখে আমি ডায়াবেটিস বা অর্থোপেডিক ডাক্তার না হয়েও মুখোশ খুলে মুখ খুলতে বাধ্য হচ্ছি। নইলে শারীরিক প্রয়োজনে যখনই হাসপাতালে যাওয়া দরকার হয়, ডায়াবেটিসের, হাঁটু বা পটির এই সমস্যাগুলোর আগে ভাগে চিকিৎসা না করিয়ে রাখা থাকলে হাসপাতালে এত বেশি টোল ট্যাক্স দিতে হবে, সেদিন আপনি বা আমি কেউই খুশি হব না। আজ এই পর্যন্তই। নিচে লিখে জানাবেন এই সিরিজের লেখাগুলো আপনাদের কেমন লাগছে, উপকারে আসছে কিনা। শিগগিরই দেখা হবে অন্য একটা আর্টিকেল নিয়ে।